জামাত এতদিন মজলুম থাকাতে অনেক অন্যায় তারা করার সুযোগ পায় নাই, এখন কিন্তু সুযোগ পাচ্ছে, তাদের কাছে ক্ষমতা আছে। তারা বিরোধী দলে থাকলেও যেহেতু বিএনপি হাসিনার মতো না, এই কারণে তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। জামাতের এমপি সাহেবের যে ঘটনা, ধরো একেবারেই উনি নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন, কিন্তু যে অসম্মানী, যে বেইজ্জতি, যে জিল্লতি আসছে, এটার ভরপাই কিভাবে হবে? এটা বাংলাদেশের জন্যই ভালো না। বাংলাদেশের একজন এমপির এরকম হয়েছে, এটা তো অসম্মান। জামাত দলগতভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্ভবত স্বাধীনতার পরে সবচেয়ে বড় চোট জামাতের গায়ে লাগছে। এখন যদি কেউ বলে, এটাও কিন্তু জুলুম হবে যদি বলে জামাতের সবগুলো এরকম, আল্লাহ মাফ করে, কিন্তু না। জামাতের সাবেক নেতারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলে গেছেন, এগুলো বেশি দিন আগের তো না। জামাতের যে কাঠামো, তার কি এটা একটু দুর্বল হয়ে গেল? জামাতের তো কাঠামো যে তারা নেতৃত্বের উপরে ভালো নজরদারি করতে, গণতান্ত্রিক ধারায় যেটা হয় না, ওই আঞ্চলিক নেতাকে প্রাধান্য দিতে হয়, যে নেতা ভোট নিয়ে আসতে পারবে। মনে হয় এটার ফসল জামাত ভোগ করতেছে। জামাতকেও অনেক সচেতন হইতে হবে। আমার মনে হয় না তারেক রহমানের সরকার এটা করবে। আমি এখানে কোনো বিএনপি পন্থী হয়ে বলতেছি না, এটা আসলে হাসিনার স্বভাব। 13 সালে শাহবাগী আন্দোলনের পরে মাদ্রাসাগুলোর কোনো দোষ পেলে শাহবাগীরা যেভাবে রিয়েক্ট করতো, এখন ইসলামপন্থীদেরই একটা অংশ সেভাবে রিয়েক্ট করতেছে। এই তো পেয়ে গেছি, দেখো 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 কেমন এরা। প্রতি বছর প্রায় লক্ষাধিক লোক এই মাদ্রাসাগুলো থেকে নানা রকম ভাবে পড়াশোনা শেষ করে। এই পরিমাণ ছাত্র শিক্ষক থাকা এক ধরনের প্রতিষ্ঠানকে একচেটিয়া স্বাধীনতার পর থেকে হিসাব করলে কয়টা ঘটনা? অনেক ঘটনা। আমি বলতেছি না একটাও কেন ঘটবে, একটাও তো ঘটা উচিত না, কিন্তু বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করা হয় মাদ্রাসাগুলো যেন প্রত্যেকটাই এমন, মাদ্রাসার সবাই যেন এমন। এটা শাহবাগীরা উপস্থাপন করলে আমাদের খারাপ লাগতো, আমরা প্রতিবাদ করতাম। দুর্ভাগ্যজনক, আমাদের অনেক ভাইরা গত কিছুদিন যাবত এই কাজটা করতেছেন। একজন সাধারণ রাজনীতিবিদকে একটা গালি দেওয়া আর একজন ওলামাকে গালি দেওয়ার মতো পার্থক্য আছে। মাদ্রাসাগুলো সব বলৎকারী, এগুলো সব মুবুল পাবনগুলো হিসাবকে নিয়ে এমন কথা বলা হয়েছে ফেসবুকে। এখন এটা কোনো বিশিষ্ট লোক বলছে এরকম বলতেছি না, কিন্তু বলা হচ্ছে, তো আপনারা থামাচ্ছেন না। হেফাজতিরা জামাতের সমালোচনা করার সময় জামাতকে হাসিনা বানায় ফেলতেছে, হাসিনা মনে করে সমালোচনা করতেছে। জামাতের লোকেরা যখন হেফাজতের সমালোচনা করতেছে, হেফাজতকে আওয়ামী লীগ আর হাসিনা বানায় ফেলতেছে। আমরা আবার যখন সরকারের সমালোচনা করতেছি, তখন ওই হাসিনাকে যে ভাষায় সমালোচনা করতে ওই ভাষায় করতেছে। আমাদের ভাষা পরিবর্তন করতে হবে। আমার মনে হয় আজকে যদি খালেদা জিয়া থাকতেন, বিষয়টা হয়তো আরো কম হাইলাইট হইতে পারে। উনি কখনোই দেখবা হাসিনা এত জুলুম করছে, উনি কখনো হাসিনাকে ব্যক্তিগত আক্রমণ করেননি। কোনোদিনই একমত হয়ে যাব না আমরা, চিন্তাগত বিরোধ, এলমি বিরোধ থাকবে এটা, কিন্তু এই বিরোধটা তো অশ্লীলতার দিকে চলে যায়, হিংস্রতার দিকে চলে যায়। বাংলাদেশে বর্তমানে জামাত ইসলাম প্রধান বিরোধী দল, জোটবদ্ধভাবেই প্রধান বিরোধী দলে তারা রূপান্তর হয়েছে। তো এই মুহূর্তে ওনারা যে কার্যকলাপগুলো করছে, কিছুদিন আগে আমরা ফেসবুকে যে বিষয়গুলো দেখেছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনারা যে বিষয়গুলো সামনে নিয়ে আসতেছিলেন, কওমি ঘরানাকে নিয়ে বিশেষ করে, এখন আবার ওনাদেরকে নিয়ে যা হচ্ছে, এই সবগুলো বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। নেগেটিভ বা পজিটিভ দিক, বা ওনারা কিভাবে এই বিষয়গুলো সামলাইতে পারতো, বা আগামীতে ওনাদের ভবিষ্যৎটা কি? প্রথমত জামাত ইসলামের অবস্থা তো এখন অনেক ভালো। জামাত ইসলাম হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক গ্রুপ, রাজনৈতিক দল, রাজনৈতিক পক্ষ। আর এখন অনেক ভালো, তারা দেশের প্রধান বিরোধী দল বলা যায়। যে বিরোধী দলের যেহেতু জোট আছে, তো বিরোধী দলের প্রধান তারাই নেতৃত্ব দিচ্ছে। আর তুমি যে বিষয়গুলো বলছো, যে জামাতের একজন এমপি বিষয়গুলো যেটা সোশ্যাল মিডিয়া আসছে, সত্য মিথ্যা তো জানা যাবে পরে। এগুলো এখনো জামাতও ক্লিয়ার করে নাই যে এটা একেবারে মিথ্যা সত্য, এরকম কিছুই বলে নাই। জামাত বলছে এটা তদন্ত চলতেছে, তদন্ত সাপেক্ষে এটা নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এখানে প্রথম বিষয় হলো, একটা মানুষের ব্যক্তিগত বিষয় যেভাবে সোশ্যাল মিডিয়া আসছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি আইন প্রণেতা, বাংলাদেশের রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তিনি আইন প্রণয়নকারীদের একজন। তিনি জামাত ইসলামের মধ্যেও যথেষ্ট বয়োজ্যেষ্ঠ একজন নেতা। তিনি মুক্তিযোদ্ধা। জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা আরো অনেকে আছেন, তবে মুক্তিযুদ্ধ দলের মধ্যে এমপির মধ্যে সম্ভবত তিনি একাই
এই মুহূর্তে উনি একাই। এর আগে অনেকে ছিলেন পার্লামেন্টে, মুক্তিযোদ্ধাদের মতো ছিলেন, শামসুল ইসলাম চৌধুরী ছিলেন। তো ওনার সে কারণে বেশ আলোচিতও ছিলেন তিনি। উনি সংসদে প্রথম আলোচনায় আসছেন বক্তব্যের মধ্যে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে একসাথে স্মরণ করে, জামাতে যেটা করা হয় না সেটা করে উনি আলোচনায় আসছিলেন। যে বিষয়টা জামাতকে এখন ফেস করতে হবে খানিকটা বোঝা যাচ্ছে, তা হলো জামাত এতদিন মজলুম থাকাতে অনেক অন্যায় তারা করার সুযোগ পায় নাই। তো এখন কিন্তু সুযোগ পাচ্ছে, তাদের কাছে ক্ষমতা আছে। তারা বিরোধী দলে থাকলেও যেহেতু বিএনপি হাসিনার মতো না, তো এই কারণে তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। এমপি মানে এই সুযোগ সুবিধাগুলোকে ভুল ব্যবহার হচ্ছে কিনা, এটা এই ঘটনা ওদিকটা ইঙ্গিত করতেছে। আর ঘটনাটা আসলে যাই হোক, প্রথমত জামাত ইসলামীর যে ইসলামী ব্যবস্থায় এটা তো একটা ভয়াবহ রকমের, যদি যে এক পার্ট যেটা বলা হচ্ছে যেটা একেবারে পরকীয়া টাইপের অশ্লীল কিছু, তাহলে হচ্ছে সেটা ভয়াবহ। ইসলামী ব্যবস্থা এটার শাস্তিও অনেক ভয়ঙ্কর। একজন বিবাহিত পুরুষ এ ধরনের অন্যায় জড়াইলে, যেটা এখন রহস্য। আরেকটা হলো উনি বলতেছেন এটা ওনার ওয়াইফ, ওনার স্ত্রী। সেটা যদি হয় তাহলে তো এটা খুব সাধারণ বিষয়, তখন তো বিচারটা উল্টা হবে। যারা এই কাজটা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে, ওটা কেন ভিডিও হইল? তো এখন বিষয়গুলো যতক্ষণ নিরপেক্ষ তদন্ত হয়ে সত্যিকারের তদন্ত এটা সামনে না আসবে ততক্ষণ চূড়ান্ত কথা বলা যাচ্ছে না। ইতিমধ্যে যেটা হয়ে গেছে এটা হলো ওনার সম্মানহানি হয়েছে ভয়ঙ্কর লেভেলের। ওনাকে যে অবস্থায় যেতে হয়েছে ওটা উনি নির্দোষ প্রমাণিত হইলেও এটা ফিরে আসবে না। এবং জামাত দলগতভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্ভবত স্বাধীনতার পরে সবচেয়ে বড় চোট জামাতের গায়ে লাগছে। একজন সাধারণ জামাতের নেতা হলে হয়তো বিষয়টা এরকম হতো না। একজন এমপি, আলোচিত এমপি, মুক্তিযোদ্ধা এমপি। আর আজকে আপনার একটা ফেসবুক পোস্ট দেখেছেন, এই বিষয়টা যদি হ্যাঁ, এই বিষয়টা এটা আমার একেবারেই একান্ত বিশ্লেষণ। এটা অনেকের পছন্দ নাও হতে পারে এবং না হওয়াটার অধিকার মানুষের আছে। কেউ যদি বলে যে না এটা আপনি অযৌক্তিক বলতেছেন, ঠিকই, তার অধিকার আছে। আমার মতামতের অধিকারের জায়গা থেকে আমার যে বিষয়টা মনে হয়েছে আর কি, আমরা জুলুমতন্ত্রে থাকতে থাকতে না আমরা এক একজন জালিম হয়ে উঠতেছি। সেটা সবগুলো ক্ষেত্রে আমরা বলতে বৃহৎ অর্থে ইসলামপন্থীরাও এবং জাতীয়তাবাদীরাও। ইসলামপন্থীদের মধ্যে এটা একটু প্রবণতা বেশি দেখা যাচ্ছে। দেখো, আমি যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছি তা হলো আমাদের গত কিছুদিন যাবৎ দুইটা সেক্টরে আমাদের বলতে ইসলামপন্থীদের মধ্যে বিরোধ অনেক ভয়ানক আকার ধারণ করছে। এর মধ্যে একটা হলো হেফাজতের একটা অংশের যে জামাতের বিরুদ্ধে মত। এইটা নতুন না, এটা আগে থেকেই ছিল, আবার জোটও ছিল। তো এইটা এখন বর্তমান যিনি আমির হেফাজত, ওনার কিছু মতামত নিয়ে এগুলো নিয়ে প্রচুর বিতর্ক হতে পারে, ভদ্রভাবে বিতর্ক হতে পারে। উনি ইলমিভাবে বলতেছেন, ইলমিভাবে ওনাকে বা উনি পলিটিক্যালি বলতেছেন, পলিটিক্যালি ওনাকে ঠেকানো যেতে পারে, ওনাকে এগুলো নিয়ে সমালোচনাও হতে পারে। কিন্তু এইখানে সমালোচনার মাত্রা সমালোচনার মধ্যে থাকতেছে না। তারপর এবং এই সূত্র ধরে কওমি অঙ্গনে যে ইস্যুগুলো হচ্ছে, যেগুলো আমরা সবচেয়ে বেশি এগুলোকে ঠেকানোর চেষ্টা করতেছি, ঠেকানোর চেষ্টা বলতে আমরা আমাদের জায়গা থেকে এটা নিয়ে আওয়াজ তুলতেছি। কওমি মাদ্রাসার মধ্যে, আবাসিক মাদ্রাসার মধ্যে বলবো যে ইস্যুগুলো হচ্ছে, এইটা নিয়ে অনেক এগুলো বিশেষ করে ছাত্রদের উপর যৌন নির্যাতনের বিষয়টা, মেয়েদের বিষয়গুলো মাঝে মাঝে মহিলা মাদ্রাসার ক্ষেত্রে আসে। এগুলো এইটা আমরা দেওবন্দি কওমি বলে তো সমস্যা না, এটা একটা মানুষের স্বভাবজাত সমস্যা। এই ধরনের মাদ্রাসাগুলোর কারণে বেশি হচ্ছে। হয়তো অনেকে নারাজ হবেন আমার উপরে,
এইটা মানে সব ধরনের মাদ্রাসাতে আছে, এবং এরকম অনেক মাদ্রাসা যেগুলো আমাদের ওই জামাত ইসলামের ভাইয়েরা ওখানে সংখ্যাগরিষ্ঠ ওই মতের মানুষজন, সেখানেও এই সমস্যা আছে। এবং ম্যাচগুলোতেও ওই ধরনের কথা পাওয়া যায়। এইটা একটা মানুষের, এবং স্কুল কলেজ সব জায়গায় আছে এটা। আসলে মাদ্রাসাগুলো মানুষ যেহেতু মানে আশা করে না, ওইখানে অনেক বেশি হচ্ছে, এটা নিয়ে আমরা চিন্তিত, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। আমাদের একটা শ্রেণী আছে বলে যে না, এটা নিয়ে আলাপ হতে হওয়া যাবে না। না, আমি ওইটার পক্ষে না, আলাপ হতে হবে, সমস্যার সমাধান খুঁজতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক গত কিছুদিন যাবত যেটা আমরা দেখতেছি, মানে 13 সালে শাহবাগী আন্দোলনের পরে মাদ্রাসাগুলোর কোনো দোষ পেলে শাহবাগীরা যেভাবে রিয়েক্ট করতো, এখন আমাদেরই ইসলামপন্থীদেরই একটা অংশ সেভাবে রিয়েক্ট করতেছে। এই তো পেয়ে গেছি, দেখো 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 কেমন এরা। একটা হলো সমস্যা আছে, সমাধান করা দরকার, এই জন্য আসেন ভাই এটা সমস্যা, এটা সমাধান করি। কিন্তু বিষয়টা হয়ে গেছে এই তো তোমরা এমন ধরা খাইছো তো এখন। এবং মানে একচেটিয়া প্রতি বছর মানে প্রায় লক্ষাধিক লোক এই মাদ্রাসাগুলো থেকে নানা রকম ভাবে পড়াশোনা শেষ করে। দাওরা দেয় প্রায় 25,000-26,000 30,000-এর কাছাকাছি স্টুডেন্ট হেফজ শেষ করে, অনেকে অনেক মানে অসংখ্য। তারপর বিভিন্ন জামাত থেকে বের হয়। এই পরিমাণ ছাত্র শিক্ষক থাকা এক ধরনের প্রতিষ্ঠানকে একচেটিয়া, মানে স্বাধীনতার পর থেকে হিসাব করলে কয়টা ঘটনা, অনেক ঘটনা। আমি বলতেছি একটাও কেন ঘটবে, মানে একটাও তো ঘটা উচিত না, কিন্তু মানে বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করা হয় মাদ্রাসাগুলো যেন প্রত্যেকটাই এমন, মাদ্রাসার সবাই যেন এমন। এটা শাহবাগীরা উপস্থাপন করলে আমাদের খারাপ লাগতো, আমরা প্রতিবাদ করতাম। দুর্ভাগ্যজনক আমাদের অনেক ভাইরা গত কিছুদিন যাবত এই কাজটা করতেছেন, বুঝে করতেছেন, না বুঝে করতেছেন। এবং সম্মানিত ওলামাদেরকে, যেমন মহবুল্লাহ বাবুনগরী সাহেব, হুজুর বয়স হয়েছে 90-এর মতো বয়স। হুজুর জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির 20 বছরের বড়, উনি মামা জুনায়েদ বাবুনগরী সাহেবের। তো ওনার বয়স হয়েছে, উনি অনেক মতামত দিচ্ছেন, যে মতামতগুলো নিয়ে বিতর্ক হতে পারে। এগুলো আজকে থেকে তো না, এগুলো সেই 47-এর আগে থেকে শুরু হয়েছে, সম্ভবত 1930-35 থেকে এগুলো আলাপ শুরু হয়েছে মাওলানা মওদুদীর লেখালেখির উপরে। উনি মতামত দিচ্ছেন, তো এলমিভাবে ওনার মতামতের ব্যাখ্যা দিলেই তো হয়েছে। ওনারা তো এখন অনেকে নিয়েছেন, আলী হাসান ওসামা ওখানে এলমি, সে তো উত্তর দেবেন। উনি বয়স্ক মানুষ, ওনাকে নিয়ে এমন অশ্লীল কথাবার্তা। আচ্ছা, এখানে একটা বড় বিষয় হলো, আমরা যদি বলি যে অশ্লীল কথাবার্তা জামাতের একদম কেন্দ্রীয় পর্যায়ে কেউ বলছে, তা কিন্তু না। মানে এইটা হয় নাই, এটা সত্য বলতে জামাতের আমির সাহেব বা জামাতের কোনো সিনিয়র কেউ এই কাজ করছে এরকম আমরা দেখি নাই। কিন্তু আপনাদের যে কর্মী সমর্থকরা, অ্যাক্টিভিস্টরা ওলামাদেরকে এইভাবে বলতেছে, এইটা মানে ব্যক্তিগতভাবে আমাকে কষ্ট দিচ্ছে। আমি আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ হুজুরকে, আমরা তো একসাথে ছিলাম, জামাত ইসলামী সাথে বিএনপি, জামাত, মানে হেফাজত, সবাই তো একসাথে হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে সে 13 সাল থেকে। আর আমার কিছু দায়িত্বও ছিল সমন্বয়ের ক্ষেত্রে। তো দুঃখজনক বিষয় হলো, আমি গত কয়েকদিন যাবত যা দেখতেছিলাম, এটা আমাকে বেশ ব্যথিত করতেছিল যে ওলামা ইকরামকে নিয়ে মানে এই লোকগুলো কিন্তু আপনাদের জন্য নামছে। শাপলা চত্বরের ঘটনার আগে অবশ্যই ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে যেমন কথা বলছে, সেভাবে বৃহৎ অর্থে এটা আপনাদের উপরে জুলুম হইতেছে যে এটার বিরুদ্ধেও নামা হয়েছে, এবং সম্মিলিতভাবে নামা হয়েছে। তো আমাদের এই ভাইরা আলাপের ক্ষেত্রে ওই ইনসাফটা নাই যে সমালোচনা কতটুকু করব, কোন পর্যায় পর্যন্ত করব। মানে মতের বিরোধ হচ্ছে, এটা আমাদের মধ্যে অনেকের আছে, আমরাও বলবো না যে ওদের মধ্যে বেশি, মানে ওরাই শুধুমাত্র করতেছে, কিন্তু ওদেরটা চোখে লাগতেছে। ওরা আমাদেরকে যখন কেউ গালি দেয়, মানে তুমি যে গালিটা একজন সাধারণ রাজনীতিবিদকে একটা গালি দেওয়া আর একজন ওলামাকে গালি দেওয়ার মধ্যে পার্থক্য আছে। তো এই লেহাজটা যেন, এই ভদ্রতাটুকু মানে আমাদের এই সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মধ্যে হারিয়ে যাচ্ছে। তো এটা আমাকে প্রচুর ব্যথিত করছে। আমরা যারা একসাথে ছিলাম,
মানে এইটা সবার মধ্যে, এটা শুধু এই ক্ষেত্রে কেন বলবো, আমরা মানে যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের আকিদা স্মরণ হয়, তখন আমাদের রাজাকার স্মরণ হয়, তখন আমাদের চোর স্মরণ হয়। যখন মানে যদি বিএনপি জামাতের ক্ষেত্রে দেখো, এখন বিএনপির মনে হইতেছে যে জামাত রাজাকার, আর জামাতের এখন মনে হয় যে তারেক রহমান চোর, বিএনপি চোর। এতদিন মনে হয়নি, এত বছর একসাথে ছিল। জামাত বিএনপির এতদিন মনে হয়নি এরা যে রাজাকার, আর আমাদেরও মানে এতদিন সেভাবে মনে হয়নি যে এদের আকিদা খারাপ, এখন মনে হচ্ছে। তো এই জায়গাগুলোর কারণে যে হচ্ছে কি, আমাদের মধ্যে তিক্ততা ভয়াবহ লেভেলের বাড়তেছে, এবং এই তিক্ততা বিশেষ করে গত কিছুদিন যাবৎ মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অপপ্রচারে আমাদের লোকেরা, আপনি প্রতিবাদ করতে পারেন, মানে প্রতিবাদ করা সম্ভব, যে মাদ্রাসার সমস্যা আছে সমাধান করা দরকার, প্রাইভেট মাদ্রাসাগুলোতে সমস্যা সমাধান করা দরকার, এটার শিক্ষক প্রশিক্ষণ দরকার, নজরদারি দরকার, অনেক কিছু দরকার। কিন্তু এটা কি শাহবাগীদের ভাষায় করা? মাদ্রাসাগুলো সব বলৎকারী, এগুলো সব মুবুল পাবনুল হিসাবকে নিয়ে এমন কথা বলা হয়েছে ফেসবুকে। এখন এটা কোনো বিশিষ্ট লোক বলছে এরকম বলতেছি না, কিন্তু বলা হচ্ছে, তো আপনারা থামাচ্ছেন না। আপনারা তো মানে এটা আমাদের কওমি অঙ্গনের অবস্থার মতো না। আমাদের কওমি অঙ্গন বৃদ্ধিদাবী মানে বহু ভাগে বিভক্ত, একক কন্ট্রোলিং পাওয়ার নেই, আপনাদের কিন্তু আছে। আপনারা চাইলে এগুলো শক্ত হাতে দমাইতে পারেন, দমাচ্ছেন না। তো এগুলো আজকের যে ঘটনা, মানে আমার যেন মনে হলো যে মানে এই যে একটা স্রোত চলতেছিল, এবং আমাদের ভাইরা কথা বলতেছিল ইসলাম নিয়তে না, সমাধানের নিয়তে না, অহংকার এবং দাম্ভিকতা। এইটার আমি আবারও বলতেছি, এইটা কোনো নেতৃত্ব পর্যায়ে আমি বলতেছি না, মানে সাধারণ যারা এর মানে এটা কিন্তু এই অহংকার, এই দাম্ভিকতা কিন্তু জুলুমের পরিণত হয় ধীরে ধীরে। একটা মানুষকে গালি দেওয়া তো জুলুম, শুধু কি মারাটা জুলুম? এই জুলুমের প্রতিক্রিয়া তো আসে। আজকের এই ঘটনা আমার কাছে, আমি আবারও বলতেছি আমারটা ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত। মানে আমার মনে হয় না বিএনপির কোনো শীর্ষ নেতাও এই জিনিসটাকে পৃষ্ঠপোষকতা করার মতো মাইন্ড রাখে। বিশেষ করে তারেক রহমান, আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনি খালেদা জিয়া এবং জিয়া রহমানের পুত্র, ওনার শরীরে ওই রক্ত আছে, উনি এটাকে পৃষ্ঠপোষকতা করে সামনে আনছেন আমার মনে হয় না। এটা হাসিনা না। তারপরে এই ঘটনা কেন সামনে আসলো, এবং দেখা যাচ্ছে উনি কি লেভেলের কাঁচা কাজ করতেছেন, উনি কথা বলতেছেন যেগুলো কাঁচা লেভেলের। তো আল্লাহ যদি কাউকে অসম্মানিত করতে চান, ঘরের মধ্যে বসায় অসম্মানিত করতে পারে। এই জন্য আমাদের যে ভাইরা সোশ্যাল মিডিয়ায় কিবোর্ড চাইপা আরেকটা মানুষের দিল ভেঙে দিচ্ছেন, তার সম্মান নষ্ট করতেছেন, তাকে নিয়ে যা মন চায় মন্তব্য করতেছেন, সাবধান হওয়া উচিত। সোশ্যাল মিডিয়া মানে একটা মোবাইল আছে, আরেক মানে টিপতে পারলেই যা মন চায় বলে দেওয়া। আগে যেই কথা একান্তে বেডরুমের মধ্যে হইতো, ড্রয়িং রুমের মধ্যে হইতো, চায়ের স্টলে হইতো, এগুলো এখন সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে। আর সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ জানতেছে, শুনতেছে। এই জায়গাগুলোতে আমি মনে করি জামাতের এমপি সাহেবের যে ঘটনা, ধরো একেবারেই উনি নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন, কিন্তু যে অসম্মানী, যে বেইজ্জতি, যে জিল্লতি আসছে, এটার ভারপাই কিভাবে হবে? এটা পোষাবে কিভাবে? এবং এটা তো বৃহত্তর মুসলিম মানে ইসলামী অঙ্গনের উপর একটা মানে এটা বিএনপির জন্য ভালো না, এটা কারোর জন্যই ভালো না এরকম ঘটনা। এটা বাংলাদেশের জন্যই ভালো না। বাংলাদেশের একজন এমপির এরকম হয়েছে, এটা তো অসম্মান। বাংলাদেশে কোন আন্তর্জাতিক মিডিয়া যদি আল্লাহ না করে কি খবর আসে, এটা লিখবে না যে জামাতের এমপি, বাংলাদেশের এমপি লিখবে। তো এই জায়গাগুলো, আর ইসলামপন্থী উনি দাড়ি টুপিওয়ালা মানুষ, আমাকে ব্যথিত করছে পুরো বিষয়টা। যেমনিভাবে ব্যথিত করতেছিল এই কিছুদিনের কার্যকলাপ আমাদের ভাইদের, তারা হিংস্র আচরণ করতেছিল, কেউ কেউ জঙ্গিবাদ, মানে যে ভাষাগুলো শাহবাগীরা ব্যবহার করত, মানে আপনার মতের অমিলের কারণে কাউকে জঙ্গি, উগ্রবাদী, এ কি করতেছে এখানে, এই কথা বলা হচ্ছে। একই সাথে এরা বলৎকারী, এরা সব ধর্ষক, এই শব্দগুলো যখন একচেটিয়া, একটা হলো ব্যক্তি কেন্দ্রিক আলোচনা হয়, এটা সমালোচনা হয়,
আমি মাহফুজ খন্দকারকে নিয়ে সমালোচনা হতে পারে, তুমি জিকরুল্লাহকে নিয়ে সমালোচনা হতে পারে, তোর পুরো অঙ্গন। আমরা তো একটা ব্যবস্থা থেকে আসছি। এখন যদি আমার পুরোটাই খারাপ, আমরা এখন যদি কেউ বলে, এটাও কিন্তু জুলুম হবে যদি বলে জামাতের সবগুলো এরকম, আল্লাহ মাফ করে, কিন্তু না। জামাতের সাবেক নেতারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলে গেছেন। তাদের ওই ঐতিহ্য এগুলো বেশি দিন আগের তো না। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে আরেকবার ভাবা উচিত। আমি দেখতেছি এখনো ভাবতেছে না কোনো পক্ষই না। আর এতদিন যেহেতু তারা করছে, এখন আমাদেরও যারা আমাদের বলতে আমি অন্য ইসলামিক গ্রুপগুলো যারা আক্রান্ত হয়েছে, তারাও এখন একই রকম আচরণ করছে। উচিত না আমাদের যখন এ ধরনের ঘটনা অতীতে ঘটছে, কিন্তু সম্মিলিতভাবে এগুলোকে প্রতিহত করা হয়েছে। তো এই জায়গাটা মন খারাপ হওয়ার মতো বিষয়। এটা মোটেও এমন না যে এই টপিকে আলোচনা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করার মতো বিষয় না। এটা উচিত ছিল। এবং জামাতের, আমি অবাক হচ্ছে, জামাতের যে কাঠামো, তার কি এটা একটু দুর্বল হয়ে গেল? জামাতের তো কাঠামো যে তারা নেতৃত্বের উপরে ভালো নজরদারি করত জামাত। তো জামাতকে একজন এমপির উপরে সেই লেভেলের নজরদারি রাখতে পারলো না। এটা কি এখনো ক্লিয়ার না, এই জন্য বলা যাচ্ছে না। তার মেয়ের বাবা বলতেছে যে উনি আমার মেয়ে বিয়ে দিচ্ছি, তাহলে এগুলো কিভাবে হলো? আর জামাত এখন এই যে মৌলানা মওদুদীর সেই গণতান্ত্রিক ধারায় যাওয়া একটা ক্যাডার ভিত্তিক দল, গণতান্ত্রিক ধারায় যেটা হয় না, ওই আঞ্চলিক নেতাকে প্রাধান্য দিতে হয়, যে নেতা ভোট নিয়ে আসতে পারবে। মনে হয় এটার ফসল জামাত ভোগ করতেছে। জামাতকেও অনেক সচেতন হতে হবে। আর রাষ্ট্রও এগুলোকে পৃষ্ঠপোষকতা করার যৌক্তিকতা নাই। রাষ্ট্রের উচিত, এবং আমার মনে হয় না তারেক রহমানের সরকার এটা করবে। আমি এখানে কোনো বিএনপি পন্থী হয়ে বলতেছি না। এটা আসলে এই কালচার দাঁড়ায় গেলে এটা হাসিনার স্বভাব। মামুন ভাই, মৌলানা মামুনুল হক সাহেব আহলিয়া নিয়া এক জায়গায় গেছেন, ওইটাকে হাসিনা নেগেটিভ যেভাবে প্রচারণা চালাইছেন। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না রাষ্ট্র এটাকে কোনো পৃষ্ঠপোষক, তবে এটা মিডিয়ার একটা অসাধারণ টপিক পাইছে, খোরাক পাইছে, মিডিয়া এটাকে খুব হাইলাইট করছে। তো এই জায়গায় সবার জায়গা থেকে সচেতন হওয়া প্রধান বিষয়, এবং জালিম না হয়ে যাওয়া। আমরা দুর্ভাগ্যজনক, আমরা জালিম হয়ে যাচ্ছি। আমরা সবাই সুযোগ পেলে একটা জালিম হয়ে যাচ্ছি। আমাদের মাদ্রাসাগুলোতে সমস্যাগুলোকে এই মাদ্রাসায় তো দিন টিকে রাখছে। এই মাদ্রাসাগুলো থেকে বের হইয়া এই হুজুররাই শাপলা চত্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য রক্তের নাজরানা দিচ্ছে। এই হুজুররা খেয়ে না খেয়ে মাদ্রাসাগুলো চালায় নিচ্ছে, আপনাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে। সমস্যা আছে, বহুমুখী সমস্যার সমাধান করা উচিত। এবং আমাদের আকাবিররা, আমাদের আলেম ওলামারা কখন এটা অস্বীকার করছে? এই সমস্যা নাই। হ্যাঁ, অবহেলা আছে, নিঃসন্দেহ বলেছে। এটা নিয়ে আমরা কথা বলি, আমরা সমালোচনা করি, এবং এইটা নিয়ে আমাদের প্রচুর দুঃখ আছে যে আমাদের ওলামারা এটাকে আরো গভীরভাবে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু আপনি সম্মিলিতভাবে এই মাদ্রাসা ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, এগুলো থেকেও বিরতি থাকা উচিত। আমি কোনো ওই ফলাফল যোগফল মিলাবো না। আমার বিশ্লেষণ যে কাউকে গ্রহণ করতে হবে এমন না, আর আমি অত বড় কেউ না। আমার যেটা মনে হয়েছে যে আমাদের সব পক্ষের আরো দুই একবার ভাবা উচিত যে কিভাবে একচেটিয়া আমরা সমালোচনা করতে গিয়ে আমরা হাসিনাকে, তারেক রহমানকে যেমন হাসিনা আমাদের সমালোচনা করতেছি, ধরো হেফাজতিরা জামাতের সমালোচনা করার সময় জামাতকে হাসিনা বানায় ফেলতেছে, হাসিনা মনে করে সমালোচনা করতেছে। জামাতের লোকেরা যখন হেফাজতের সমালোচনা করতেছে, হেফাজতকে আওয়ামী লীগ আর হাসিনা বানায় ফেলতেছে। আমরা আবার যখন সরকারের সমালোচনা করতেছি, তখন ওই হাসিনাকে যে ভাষায় সমালোচনা করতাম ওই ভাষায় করতেছে। আমাদের ভাষা পরিবর্তন করতে হবে। শত্রুর সাথে যে ভাষায় আমি কথা বলতাম, ওই কথা
বন্ধু না হোক, শত্রু না, এরকম লোকের সাথে তো বলা যাবে না। পক্ষ তিনটা, একটা শত্রু, একটা বন্ধু, আর একটা হলো কেউ না। কিন্তু আমরা হয়তো বন্ধু না শত্রু এরকম না তো, মানে সরকার, এই সরকার জামাতের বন্ধু না, শত্রু তো না, রাজনৈতিক প্রতিপক্ষ। হেফাজত জামাতের বন্ধু না এই মুহূর্তে, শত্রু তো না। তো বা এই যে আচরণগুলো শত্রুতামূলক কেন হচ্ছে? একে অপরকে ধ্বংস করে দেওয়ার মানসিকতা কেন রাখতেছি আমরা? এগুলো থেকে আমরা যদি বের হতে না পারি, আমাদের আরো ভুগতে হবে। এবং ভোগাগুলো কি ধরনের হবে আমার মনে হয় এটা একটা প্রমাণ। আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আসবে যেগুলো আমাদের জন্য বিব্রতকর হবে, হচ্ছে বৃহত্তর ইসলামপন্থীদের জন্য বিব্রতকর হবে। আমরা আশা করব জামাত হোক, হেফাজত হোক, বিএনপি হোক, সরকার হোক, বিএনপি একটা পক্ষ, সরকারের কাছে এখন পূর্ণ আছে, এবং বিএনপি এবং সরকার আলাদা থাকা চাই, না হয় আওয়ামী লীগের মতো পরিস্থিতি হবে। সব পক্ষেরই যেতটুকু সম্ভব ইনসাফ করা উচিত। হয়তো আমরা কল্পনার জগতের যেটুকু মানে আমরা স্বপ্ন দেখি যে একেবারে সব এক হয়ে যাবে, ওটা হয়তো আমরা পারবো না, কিন্তু ন্যূনতম ইনসাফটা তো আমরা করতে পারি। আমার মনে হয় আজকে যদি খালেদা জিয়া থাকতেন, বিষয়টা হয়তো আরো কম হাইলাইট হইতে পারত। উনি কখনোই দেখবা হাসিনা এত জুলুম করছে, উনি কখনো হাসিনাকে ব্যক্তিগত আক্রমণ করেননি। এটা একটা মানে ভদ্র মানুষ যেমন হয় আর কি। এবং তারেক রহমানকেও তুমি দেখবা যে সংসদে তারেক রহমান কিন্তু খুবই আন্তরিক। আমি চিন্তা করি আমাদের বড়রা চলে গেছেন, বিশেষ করে আল্লামা জুনায়েদ বাবর রহমতুল্লাহ আলাইহি ইসলাম, জাহিদ সাহেব রহমতুল্লাহ, ওনারা কষ্ট পেতেন এগুলো দেখলে। আল্লাহ ওনাদেরকে নিয়ে গেছেন, কারণ এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের দ্বিমত থাকার কথা ছিল, প্রচন্ড রকম দ্বিমত থাকবে, মানে কোনোদিনই একমত হয়ে যাব না আমরা, কারণ ওনাদের ভিন্ন মতগুলোর সাথে আমাদের এখনো সম্পদের বিরোধ না যে আদালতের মাধ্যমে সমাধান হয়ে যাবে। এটা একটা চিন্তাগত বিরোধ, এলমি বিরোধ, এর থাকবে এটা। কিন্তু এই বিরোধটা তো অশ্লীলতার দিকে চলে যায়, হিংস্রতার দিকে চলে যায়, অহংকার, বিদ্বেষ, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অনেকে মনে হতে পারে আমি একেবারে ইসলাহি কথা বলতেছি, আমি জ্ঞান দিচ্ছি, এরকম না। আমি আমার মতামতটা তুলে ধরতেছি, কারো যদি পছন্দ না হয় পূর্ণ অধিকার আছে সেটা। জি স্যার, আপনাকে অনেক বেশি ধন্যবাদ সমসাময়িক এই টপিকে আমাদের সাথে কথা বলার জন্য।